হ্যালো এভরিওয়ান, আইসিটিতে একটি টপিক পড়ে যদি তুমি একটি সৃজনশীল কমন চাও তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্য। আজকে আমরা শিখবো চতুর্থ অধ্যায়ের ওয়েবসাইটের কাঠামো। চলো আজকের ক্লাসে তোমাদের কি কি শেখাচ্ছি সেগুলো আগে দেখে নেই, এবং এই টপিকটা তুমি কমপ্লিট করলে তুমি যে কোনো সালের এই পরীক্ষার্থী হও না কেন তোমার পরীক্ষায় একটি কিন্তু তুমি সৃজনশীল কমন অবশ্যই পাবে। দেখো আজকের ক্লাসে তোমাদেরকে শেখাবো ওয়েবসাইটের কাঠামো, যেটা তোমার গ এবং গ নম্বরে সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন থাকে, এবং ওয়েবসাইটের কাঠামো কি বা কাকে বলে এটা কিন্তু ক নম্বরেও প্রশ্ন থাকে, এবং এটা থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে সেটাও তোমাদেরকে আমরা ধারণা দেব এই ক্লাসে। তো চলো আমরা শুরু করি। সর্বপ্রথমে আমরা জানবো ওয়েবসাইটের কাঠামো বা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি সেটা। দেখো তোমাদের এখানে কিন্তু আমরা একটা বেসিক স্ট্রাকচারটা দিয়ে রেখেছি, অর্থাৎ একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় ওয়েবসাইটের লেআউট গুলো কেমন হয় সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো ওয়েবসাইটের যে বেসিক লেআউটটা আছে, দেখো প্রথমে দেওয়া আছে হোম পেজ, এগুলো কিন্তু এক একটা ওয়েব পেজ। তারপর দেখো মেইন সেকশন দেওয়া আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাব সেকশন গুলা দেওয়া আছে। তো ওয়েবসাইটের যে স্ট্রাকচার বা কাকে বলে বা ওয়েবসাইটের কাঠামো কাকে বলে সেই সংজ্ঞাটা যদি তোমাদেরকে আমি বলি, তাহলে দেখো একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলোর উপস্থাপন বিন্যাস পদ্ধতিকে বলা হয় ওয়েবসাইটের কাঠামো। অর্থাৎ একটি ওয়েবসাইটের পেজগুলো কিভাবে সাজানো থাকবে সেই সাজানোর পদ্ধতিকে বলা হয় ওয়েবসাইটের কাঠামো। এটা ক নম্বরে বারবার পরীক্ষায় আসে। তুমি এই সংজ্ঞাটা এইভাবে লিখতে পারো, যে পদ্ধতিতে একটি ওয়েবসাইটের পেজগুলো সাজানো থাকে তাকে বলা হয় ওয়েবসাইটের কাঠামো, আর ইংলিশে বলা হয় ওয়েবসাইট স্ট্রাকচার। তো এই ওয়েবসাইটের কাঠামো, এই পেজগুলো দেখবা যে এক একটা ওয়েবসাইট কিন্তু এক একটা ধরনের হয়। যেমন ইউটিউবের ওয়েবসাইটটা এক ধরনের, ফেসবুকের ওয়েবসাইটটা এক ধরনের, গুগলের ওয়েবসাইটটা এক ধরনের। প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু ধরনগুলো আলাদা, দেখতে কিন্তু ইন্টারফেস গুলো ভিন্ন। কেন ভিন্ন? কারণ এখানে যে ওয়েব পেজগুলো আছে এইগুলো হচ্ছে বিভিন্নভাবে সাজানো আছে, আলাদা আলাদা ভাবে সাজানো আছে, এর জন্য এক একটা ওয়েবসাইট এক এক ধরনের আমরা দেখি। তো ওয়েবসাইটের যে কাঠামোটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইটের যে পেজগুলো আছে সেইগুলো সাজানোর পদ্ধতিকে মূলত বোঝায়। এখন এক একটা ওয়েবসাইট যেহেতু এক এক রকম, এর জন্য ওয়েবসাইটের কাঠামোকে মূলত চারটা ভাগে ভাগ করা হয়েছে। সর্বপ্রথমে যে ভাগটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ লিনিয়ার সিকোয়েন্স কাঠামো, বা আমরা এটাকে লিনিয়ার কাঠামো বলে থাকি। তারপরে আমাদের রয়েছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো বলে থাকি। 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, এবং 4 নম্বর হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তাহলে ওয়েবসাইটের যে কাঠামোটি রয়েছে সেটি হচ্ছে 4 প্রকার। লিনিয়ার কাঠামো, তারপরে আমরা দেখতে পাচ্ছি ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, এবং হচ্ছে হাইব্রিড কাঠামো। এই 4টে কাঠামো থেকে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো হবে এগুলো তোমাকে সৃজনশীল উদ্দীপকগুলো থাকতে পারে, অথবা এই সরাসরি চিত্র আকারও দেওয়া থাকতে পারে, যেখানে তুমি চিত্র দেখে ওই কাঠামোর তোমার সংজ্ঞা এবং বর্ণনাগুলো দিতে হবে। এবং এরকমও প্রশ্ন হয়ে থাকে দুইটা কাঠামোর মধ্যে কোনটা সুবিধাজনক সেটাও তোমাকে বলতে হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে, প্রত্যেকটি কাঠামোর সংজ্ঞা, চিত্র, সুবিধা অসুবিধা তোমাকে জানতে হবে। তো আমরা চলো এগুলো এক এক করে শিখে ফেলি। তো সর্বপ্রথমে আমি তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। তো আমরা লিনিয়ার কাঠামো কাকে বলে সেটা যদি আমরা বলি, তাহলে দেখো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো যে ওয়েবসাইটের পেজগুলো পর্যায়ক্রমে পরপর সাজানো থাকে তাকে লিনিয়ার কাঠামো বলে। তোমরা সবাই এই চিত্রের দিকে ফোকাস দাও। এই চিত্র দিয়ে 2025 সালে কিন্তু বিভিন্ন বোর্ডে কোশ্চেন আসছে। তোমার যতগুলো আইসিটি তুমি প্রশ্ন দেখো তা দেখবা যে চতুর্থ অধ্যায়ের মধ্যে সৃজনশীলের মধ্যে এই কাঠামো থেকে প্রশ্ন আসে। দেখো তো এখানে পেজগুলা কি কি সাজানো আছে, পরপর সাজানো আছে না? তো পরপর যদি সাজানো থাকে তখন তুমি মাথার ভেতরে রাখবা লিনিয়ার কাঠামো। লিনিয়ার মানে হচ্ছে পরপর বা ক্রমানুসারে সাজানো। তো এখানে আমাদের সংজ্ঞাটা আমরা তোমাদেরকে দিয়ে দিলাম, এই সংজ্ঞাটা অবশ্যই খাতায় লিখে ফেলবা, এবং এটার বৈশিষ্ট্য তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি। দেখো প্রতিটি ওয়েব পেজ পরপর সাজানো থাকে, দেখো পরপর সাজানো আছে না? তো এখানে পরপর সাজানো থাকবে। 2 নম্বর হচ্ছে ওয়েব পেজগুলোর মধ্যে লিঙ্ক করা বা সংযুক্ত থাকবে। দেখো এই যেখানে অ্যারো চিহ্নতে লিঙ্ক করা আছে, অর্থাৎ প্রত্যেকটা ওয়েব পেজের সাথে একটা পেজের সাথে আরেকটা পেজে লিঙ্ক করা থাকবে। তারপর দেখো সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক থাকে। এই কথাটা মাথায় রাখবা, নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এগুলো দিয়েও কিন্তু সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন থাকে যে ওয়েবসাইটের পেজগুলো লাস্ট, প্রিভিয়াস, নেক্সট, লাস্ট এইভাবে সাজানো আছে, তাহলে সেটা কোন কাঠামো? অবশ্যই সেটা লিনিয়ার কাঠামো। তারপর দেখো এটি হচ্ছে সরলতম কাঠামো, এটা মানে খুব সহজ, সিম্পল ওয়েবসাইটের জন্য এই কাঠামোটা ব্যবহার করা হয়। কম ওয়েব পেজের জন্য এটি ব্যবহার, অর্থাৎ একটা ওয়েবসাইটে যদি 3টা 4টা 5টা পেজ থাকে, স্বল্প পেজ থাকে, তখন হচ্ছে এই কাঠামোটা ব্যবহার করা হয়। দ্রুত ব্রাউজার লোড হয়, অর্থাৎ হচ্ছে এই কাঠামো ব্যবহার করে কোনো একটা ওয়েবসাইট যদি ডেভেলপ করা হয় সেই ওয়েবসাইটটা হচ্ছে খুব দ্রুত হচ্ছে লোড হয়, অর্থাৎ ক্লিক করার সাথে সাথে সেই ওয়েবসাইটে প্রবেশ করা যায়। তারপরে যেহেতু হচ্ছে আমাদের এক্সাম্পল লাগবে, ভালো করে খেয়াল করো, ট্রেনিং, প্রোগ্রামিং সাইট, বই, ম্যাগাজিন
ইত্যাদি ওয়েবসাইটের কাঠামোতে এটি ব্যবহার করা হয়। অর্থাৎ এইখানে হচ্ছে স্পেশাল ভাবে ট্রেনিং, প্রোগ্রামিং সাইট, বই, ম্যাগাজিনের ক্ষেত্রে এই লিনিয়ার কাঠামোটা বেশি ব্যবহার করা হয়। তারপরে দেখো অনলাইন আবেদন ফর্ম ফিল আপ সাইটে এটি ব্যবহার করা হয়। তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছো তখন যে ওয়েবসাইটটা আছে দেখবা যে একটা পেজ ফর্ম পূরণ করার পরে নেক্সট যে আরেকটা পেজ ফর্ম পূরণ করা লাগতেছে, এইভাবে হয়। তারপরে হচ্ছে ধরো ইউটিউবের ক্ষেত্রে কি হয়, একটা ভিডিও ক্লিক করার পরে আর একটা ভিডিও আসে, মানে পর আসতেছে। তো এই ধরনের ওয়েবসাইট গুলো হচ্ছে লিনিয়ার কাঠামো ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো উদাহরণ হিসেবে তোমরা লিখবা যে www.youtube.com। ইউটিউবের কি হয়, পর ভিডিও আসে। তাহলে ইউটিউবের যে ওয়েবসাইটের কাঠামো সেটা কোন কাঠামো ব্যবহার করা হয়েছে? অবশ্যই লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়েছে। তো আমরা এখান থেকে দেখে নিলাম যে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সের কাঠামো কোথায় কিভাবে ব্যবহার করা হয় এবং হচ্ছে এক্সাম্পল সহ আমরা এটা দেখলাম। এখন আসো আমরা তোমাদেরকে শেখাবো হচ্ছে ট্রি কাঠামো, ট্রি বা হচ্ছে হায়ারিকাল কাঠামো। অনেক সময় এটাকে হায়ারিকাল কাঠামো বলা হয়। তো এটা হচ্ছে সর্বপ্রথমে তুমি একটু চিত্রটা দেখো। চিত্রটা দেখো একটার সাথে কি আছে, শাখা প্রশাখার সাথে বিন্যস্ত অবস্থায় কিন্তু আছে, মানে গাছের শাখা প্রশাখার মতো এটা ছড়ানো ছিটানো আছে। তাহলে এই ধরনের কাঠামোকে বলা হবে লিনিয়ার ট্রি কাঠামো বা হচ্ছে আমাদের হায়ারিকাল কাঠামো। তো আমরা এটা সংজ্ঞাটা কি দিতে পারি, দেখো যে ওয়েবসাইটের ওই পেজগুলো গাছের শাখা প্রশাখা বা শাখা প্রশাখার সাজানো থাকে তাকে বলা হয় ট্রি বা হায়ারিকাল কাঠামো। তো আমাদের এটা মাথায় থাকতে হবে যে একটা থাকবে মেইন পেজ, এই মেইন পেজের হচ্ছে বেবি পেজ হবে দুইটা, এবং হচ্ছে তার বেবি পেজ হবে আরো দুইটা, এভাবে থাকবে। ধরো হচ্ছে কিরকম, ধরো তোমার দাদা থেকে তোমার বাবা বা চাচারা, চাচা থেকে হচ্ছে তোমার বাপ চাচা থেকে দেখো তোমরা আসছো, তোমাদের পরে প্রজন্ম আসবে। এইভাবে ক্রমানুসারে যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে ট্রি বা হায়ারিকাল কাঠামো বা স্ট্রাকচারও বলতে পারি। তো এটার বৈশিষ্ট্যটা কি এটা আমরা এক সেকেন্ডে জেনে নেব। দেখো হোম পেজের সাথে সকল পেজে লিঙ্ক করা থাকবে, অর্থাৎ মেইন যে পেজ থাকবে সেই পেজগুলোর সাথে বাকি সকল পেজগুলা অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। তারপরে কি হবে দেখো, হোম পেজের মেনু, সাব মেনু, অন্যান্য পেজ লিঙ্ক করা থাকে। দেখো এটা ছিল হোম পেজ, হোম পেজের সাথে সাব পেজের সাথে হচ্ছে দেখো আমাদের অন্যান্য পেজগুলা লিঙ্ক করা আছে। 3 নাম্বার যেটা আছে, সহজেই ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়। অর্থাৎ এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে যদি কোনো ওয়েবসাইট ডেভেলপ করা হয় সেইখান থেকে সহজে তার প্রয়োজনীয় ডেটাগুলা ব্যবহারকারী তথ্য খুঁজে পায়, সে কথাটাই বলছে। তারপরে দেখো এটি এক বা একাধিক লেভেলে বিভক্ত হইতে থাকতে পারে। দেখো এখানে 3টা লেভেল আছে, হোম পেজ একটা লেভেল, সাব পেজ একটা লেভেল, তারপর দেখো নিচে যে পেজগুলো আছে সেটা হচ্ছে আরেকটা লেভেল। প্রত্যেকটা স্তরকে এক একটা লেভেল বলা হচ্ছে, 3টা লেভেল এখানে আমরা দিয়ে আছে, এখানে আরো একাধিক লেভেল হতে পারে। তারপর দেখো তথ্য সহজে উপস্থাপন করা যায়। এই কাঠামো ব্যবহার করে সহজে তথ্য কি করা যায়, আমাদের সামনে উপস্থাপন করা যায়। তার পরবর্তীতে দেখো এটি সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কাঠামো। এই কাঠামোটা সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আমাদের এই ওয়েবসাইটটা, এই কাঠামোটা কোথায় ব্যবহার করা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বীমা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই কাঠামো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি www.facebook.com, ফেসবুকের যে কাঠামোটা আছে সেই কাঠামোটা কিন্তু আমাদের কি কাঠামো, সেটা হচ্ছে ট্রি বা হায়ারিকাল কাঠামো আর তৈরি করা হয়েছে। এইটা দ্বারাই কিন্তু আমাদের ফেসবুকের যে ওয়েবসাইটটা আছে সেই কাঠামোটা ব্যবহার করে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই খাতায় লিখে নিবে এবং সবচাইতে মাথায় রাখবা এই ধরনের চিত্রগুলো থাকবে। এখন এই চিত্রটা নিচের দিকে না থেকে, যেমন ঢাকা বোর্ড 2025 সালে আমাদের যেটা আসছে, দেখো ঢাকা বোর্ড 2025 সালে কিন্তু এই ধরনের পেজগুলা দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। অর্থাৎ সাইড বাই সাইডে কিন্তু আমাদের এই কাঠামোটা আসতে পারে। তো আমাদের অবশ্যই একটা কাঠামোর একাধিক চিত্র আমাদের জানতে হবে। মেন যদি সিস্টেম জানো তাহলে তুমি কিন্তু চিত্রগুলা ইজিলি ভাবে করতে পারবা এবং চিত্রগুলো আসলে সহজে তুমি দেখে চিনতে তুমি খাতায় লিখতে পারবা। এই ছিল আমাদের হচ্ছে ট্রি বা হায়ারিকাল কাঠামো। এখন আসো আমরা যেটা শিখবো, তোমাদেরকে শিখাবো সেটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো। 3 নাম্বার, ভালো করে খেয়াল করো। এই নেটওয়ার্ক কাঠামো কি আছে দেখো তো, প্রত্যেকটা পেজ, এই যে এখানে যতগুলো পেজ দেখতে পাচ্ছ এই পেজগুলোর সাথে কি আছে, একটার সাথে কানেক্টেড আছে, অর্থাৎ একে অপরের সাথে পরস্পরের সাথে কানেকশন আছে। যদি এরকম হয় যে ওয়েবসাইটের প্রতিটি পেজের সাথে সংযুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো নেটওয়ার্ক স্ট্রাকচার। দেখো আমরা সংজ্ঞাটা কি লিখেছি, যে কাঠামোতে প্রতিটি পেজের সাথে লিঙ্ক করা থাকে তাকে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো বলে। এখানে প্রত্যেকটা পেজের সাথে লিঙ্ক করা থাকবে, মাথায় এটা রাখবা। তাহলেই দেখবা যে যে কোনো ধরনের চিত্র দিয়ে আসলে তুমি এই কাঠামোটা দেখতে পারবা এবং চিনতে পারবা এবং ওই অনুযায়ী লিখতে পারবা। এখন আসলে এটার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি।
প্রতিটি পেজে একে অপরের সাথে লিঙ্ক করা থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পেজের সাথে লিঙ্ক করা আছে। তারপর দেখো, বড় ধরনের ওয়েবসাইটে এটি খুব জনপ্রিয়, কার্যকর। যদি বড় ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়, সেই ওয়েবসাইটে এই ধরনের কাঠামো ব্যবহার করলে খুব ভালো হয়, সেই কথাটাই আমরা এখানে বলছি। তারপর দেখো, ব্যবহারের দিক থেকে সবচেয়ে সহজ, যেহেতু সবকিছুর সাথে লিঙ্ক করা আছে। ধরো তুমি একটা পেজ থেকে আর একটা পেজে যেতে যাচ্ছ, ধরো তুমি এই পেজে আসছো, তুমি এই পেজে যেতে যাচ্ছ, তাহলে অন্য অন্য পেজ না ঘুরে সরাসরি কিন্তু এই পেজে তুমি যেহেতু লিঙ্ক করা আছে, লিঙ্কের মাধ্যমে একটা থেকে আরেকটা মুভ করতে পারতেছো। এর জন্য এটা হচ্ছে সবচেয়ে আমাদের কি করা যায়, সহজ, এবং হচ্ছে সহজেই একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যায়। তারপরে আছে আমরা দেখবো হচ্ছে, দেখো 4 নাম্বারটা দেখলাম, 5 নাম্বারটা গেছে মেমোরি বেশি প্রয়োজন। যেহেতু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক করা আছে, এর জন্য আমাদের মেমোরি, যে আমাদের ওয়েবসাইটের যে সাইজটা হবে, সেই সাইজটা একটু বেশি হবে, এবং এর জন্য আমাদের হোস্টিংও বেশি প্রয়োজন হবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর 6 নাম্বার দেখো, 6 নাম্বার আছে ওয়েব পেজের সংখ্যা বৃদ্ধি পেলে কাঠামো জটিল হয়ে যায়। এখন যেহেতু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযুক্ত আছে, যখন আমাদের ওয়েবসাইট গুলো 10টা 20টা 50টা পেজ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের লিঙ্কের সংখ্যা বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে জটিল হয়ে যাবে এটা। তো আমরা তারপর হচ্ছে দেখো, এটি হচ্ছে নন লিনিয়ার ও জটিল কাঠামো। নন লিনিয়ার বলতে কি বলছে, লিনিয়ার মানে কি পরপর থাকবে। প্রথম স্ট্রাকচারটা খেয়াল করো, পরপর সাজানো ছিল, আর এটা কিন্তু পরপর সাজানো থাকবে না। তার জন্য এটাকে বলা হচ্ছে নন লিনিয়ার, এবং এটা হচ্ছে একটা জটিল স্ট্রাকচার বা কাঠামো। উদাহরণ হিসেবে দেখলে তোমরা দেখতে পারো www.wikipedia.com। উইকিপিডিয়ার যে আমাদের বিভিন্ন তথ্য খুঁজে পাই, এই ধরনের একটা ওয়েবসাইট, ওইটার মধ্যে যে কাঠামোটা ব্যবহার করা হয়েছে, সেই কাঠামো হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। তো আমরা কিন্তু নেটওয়ার্ক কাঠামোটা শিখে ফেললাম। তোমরা সবাই সংজ্ঞা, চিত্র এবং এই বৈশিষ্ট্যগুলো খাতায় লিখে ফেলবে। তারপরে 4 নাম্বার লাস্ট ওয়ান, ভালো করে খেয়াল করো, এটা কি কাঠামো? এইটা কাঠামো হচ্ছে বাকি যে কাঠামো 3টা কাঠামো আছে, এখানে 2টা বা 3টা মিলিয়ে যদি কোনো কাঠামো তৈরি করি, সেগুলো আমরা বলবো হাইব্রিড কাঠামো। দেখো, হাইব্রিড কাঠামো, এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কম্বিনেশন কাঠামো। তো একাধিক কাঠামো ব্যবহার করে যে কাঠামো তৈরি করা হয়, তাকে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক কাঠামো ব্যবহার করেই কিন্তু একটা কাঠামো ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এর জন্য আমরা এটাকে বলবো হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এর বৈশিষ্ট্য একটু দেখে নেই। একাধিক 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 থেকে লিঙ্ক করা থাকে, তাই খুব সহজে তথ্য খুঁজে পাওয়া যায়। একাধিক দিক থেকে হবে, একাধিক দিক থেকে লিঙ্ক করা থাকে, তাই সহজে খুব তথ্য খুঁজে পাওয়া যায়। এই কাঠামো ব্যবহার ফলে ওয়েবসাইটে সৌন্দর্য বৃদ্ধি পায়। এই কাঠামো ব্যবহার করলে একটা ওয়েবসাইটের সৌন্দর্য কি পায়, বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে মেমোরি স্পেস কমানোর জন্য এটি ব্যবহার করা হয়। অর্থাৎ জটিল জটিল বা বড় ধরনের ওয়েবসাইটে, যেমন হচ্ছে গুগলের মতো ওয়েবসাইটে আমাদের কিন্তু হাইব্রিড কাঠামো ব্যবহার করা হয়। তো তারা কি করে, এই অবশ্যই হাইব্রিড কাঠামো ব্যবহার করে, কারণ এখানে হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করা হয় বা হিউজ পরিমাণ রিসোর্স থাকে। এর জন্য আমাদের কি করা হয়, মেমোরি স্পেসটা কমিয়ে যাতে আমরা সহজেই সেই ওয়েবসাইটে সহজে ভিজিট করতে পারি এবং আমার দ্রুত লোড হয়, এর জন্য এই কাঠামো কিন্তু ব্যবহার করা হয়। ব্যবহারের করা খুব সহজ। যে কাঠামো, মাথায় রাখবা, যে কাঠামো ব্যবহার করতে যত জটিল, সেই কাঠামো ব্যবহারের দিক থেকে তত সহজ। সাধারণত লিনিয়ার ও ট্রি কাঠামো ব্যবহার করে এটি তৈরি করা যায়, তবে অন্যান্য কাঠামোর মাধ্যমে এটি তৈরি করা সম্ভব। এখন হচ্ছে এখানে আমাদের কি লিনিয়ার বা হচ্ছে ট্রি কাঠামো ব্যবহার করে মূলত হচ্ছে হাইব্রিড কাঠামোটা তৈরি করে। কিন্তু আমরা এখানে শুধুমাত্র যে লিনিয়ার আর ট্রি দিয়ে করবে এরকম না, চাইলে আমরা সবগুলো দিয়ে করতে পারি। চাইলে আমরা লিনিয়ার বা হচ্ছে আমরা নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করে করতে পারি, বা সবগুলো মিলেও কিন্তু আমরা এটা কাঠামোটা তৈরি করতে পারি। এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো, উদাহরণ হিসেবে আমরা দিয়েছি www.google.com। অর্থাৎ আমরা যে গুগল সার্চ ইঞ্জিনটা ব্যবহার করি বা গুগলের ওয়েবসাইটটা ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো ব্যবহার করে তৈরি করা হয়েছে। এখন এই 4টা কাঠামোই কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসবে, এবং এই পরীক্ষার মধ্যে কি কি আসে, যে হয়তোবা তোমাকে বলতে পারে যে কোনো একটা কাঠামো বর্ণনা করো, তোমাকে বলতে হইতে পারে যে কোনো একটা কাঠামো বর্ণনা করো, সেক্ষেত্রে তুমি গ বা ঘ নাম্বার আসলে চিত্র, সংজ্ঞা, বৈশিষ্ট্য দিয়ে একটা কাঠামো সুন্দর করে বর্ণনা করে দিবা। আর যদি আসে যে তোমরা তুলনা করো, সেই ক্ষেত্রে তোমরা কোন কাঠামোর জন্য বেশি সুবিধাজনক, সেই বিষয়টা তুলে ধরেও কিন্তু তুলনা করে দিতে পারো। অবশ্যই যে জিনিসটা মাথায় রাখবা, এখানে অবশ্যই চিত্রটা দিবা। চিত্রটা দিলে এই বিষয়টা আরো সুন্দরভাবে দেখা যায়, এবং হচ্ছে স্যাররা বুঝতে পারে, তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি। তো সবাই এই 4টি কাঠামো খাতায় চিত্র, সংজ্ঞা, বৈশিষ্ট্য সহ লিখে ফেলো। ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা সৃজনশীল কমন পাবে। তো সকলের প্রতি শুভকামনা রইলো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।